ইকবালের মাতা কসম জীবনে রিভেঞ্জের মতো এত খাতারনাক গন্ধযুক্ত বাসি পচা বিরিয়ানি খাই নাই, তাও 500 টাকা দিয়া। 120 টাকার মাল 500 টাকা দিয়া এত পচা বিরিয়ানি খাই নাই। মানে আমার কাছে মনে হয় যে মানে আপনার এই ডিরেকশন দেখা এই দুইজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনাদের দুইজনের আগামীকালকেই ওয়ানে ভর্তি হওয়া উচিত। মনে আছে ইকবাল মিয়া কি কইছিল? আমি রিভেঞ্জ ছবি বানাইছি, কেউ যদি চিন্তা করে যে আমি ফাঁকা মাঠে গোল দেব, সে এখন বোকার সঙ্গে বাস করে ইনশাআল্লাহ। এইটা কইছিল। রিভেঞ্জ একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে। আরো কি বলছিল? এইটা বলছিল এই ছবিতে আমি কি আপডেট শটগুলো নিচ্ছি। এইটা বলার কারণে এই সব কথা শুইনা হন্তদন্ত হইয়া তাহার রিভেঞ্জ দেখতে গেছিলাম। রাখেন মিয়া তুফান মুফান সাল সব রাখেন, ওইদিকে টাইটানিক আর এইদিকে রিভেঞ্জ। আর এইবার না আগামীবার যদি ইকবাল মামার রিভেঞ্জকে প্রথম আলো জাতীয় পুরস্কার না দেয়, ঠাডা পড়ব। কি অবস্থা ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমি সব সময়। অথবা বাংলাদেশি যে কারো সিনেমা যদি আসে, আমরা সেই সিনেমা রিভিউ করি, সেই সিনেমা নিয়ে কথা বলি, আলোচনা করি। তেমনই একটি সিনেমা এই ঈদে রিলিজ পেয়েছে, সেই সিনেমাটির নাম হচ্ছে তুফান। আর তুফান সিনেমাকে নিয়ে নানা ষড়যন্ত্রের বাইরে আমাদের ইকবাল মামা বারবারই বলে আসছিলেন যে একা গোল দিতে দিব না, মানে একা খালি মাঠে ফাঁকা মাঠে গোল দিতে দিব না। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে রিভেঞ্জ আমি খুব যত্ন করে বানাইছি। উনি আরো বলছেন যে রিভেঞ্জে আমি এমন কিছু শট নিছি যেই শট এর আগে বাংলা সিনেমায় দেখা যায় নাই। খোদার কসম, শুধু এই কথার কারণে আর তুফান সিনেমাতে রায়হান রাফি, আপনারা দেখে থাকবেন হয়তো, রায়হান রাফি একটা হসপিটালে একটা শট নিয়েছিল, যেটা সিঙ্গেল শট আমরা বলি অথবা মানে ওয়ান টেক শট বলি। এইসব শট দেখে আমার মনের মধ্যে মানে এমন একটা জিনিস জাগ্রত হইল যে আমি রিভেঞ্জ দেখবই। আল্লাহর কসম, 2টা ঘন্টা বৈশা রিভেঞ্জ দেখার পরে সেই শট খুঁজা পাইলাম না। শেষে পাশের সিটে একটা লোক বৈশা ছিল, তারে বললাম যে ভাই, এই যে ছবিটা আপনি দেখলেন, এই ছবিটা দেখার পরে আপনার অনুভূতি কি? উনি বলছে ইকবাল মিয়ার মাতা বানাইছে। সেটা উনি বলছে, আমি বলি নাই, উনি আমারে বলছে। তবে উনি দেখছি যাওয়ার সময় কোন টিভি চ্যানেলে ওই কথাটা বইলা গেছে। আমি জানি না এই ভিডিওটা পাবো কিনা, আমি পাইলে আপনাদেরকে দিব। মানে মানুষের একটা কাণ্ডজ্ঞান তো থাকে। আমি গত ভিডিওতে বলছিলাম যে মামা আগে একটা ভালো বিরিয়ানি বানান, তারপর তো আপনি মানুষের খাওয়ার জন্য দাওয়াত দিবেন। আপনি নিজেই আগে তো বিরিয়ানিটা খায়া টেস্ট করে দেখবেন যে কি বানাইছেন। আপনি খায়া যদি আপনার বমি আসে, মানে কথার কথা, আমার খায়া যদি মানে আপনার যেই মাল বানাইছেন সেই মালটা আমারে খাওয়ায় যদি আমার বমি আসে, তাহলে আরেকজন দিলে তো তারও বমি আসবে, তাইলে তো মিলল না। তার উপর আপনি কার সাথে রিলিজ দিছেন? তুফানের সাথে। হোয়াট এ মুভি, হোয়াট এ এক্সিলেন্ট মুভি। তুফানের অনেক ঝামেলা আছে, হ্যাঁ, তুফানের গল্পে অনেক ঝামেলা আছে, সেটা পরের কথা। তুফান যে চেষ্টা করছে, তুফান বানানোর যে চেষ্টা করছে রায়হান রাফি, পিচ্চি পোলা, সেদিনকার পোলা, এটাই বাংলার ইতিহাস। বাংলাদেশের চলচ্চিত্রের যে ইতিহাস লেখা হবে, সেই চলচ্চিত্রের ইতিহাসে
এর আগেও একটা লোকের নাম আমি বলতে পারি, সেটা তার নাম হচ্ছে মোস্তফা কামাল রাজ, যে সম্রাট সিনেমাটা বানাইছে। সম্রাট সিনেমাটার মধ্যে গল্প আর আমাদের কমার্শিয়াল ছবির মেকিং এর ফরম্যাটটা নাই। তা না হলে সম্রাট ওই সময়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মুভি সবকিছুতে। আর গানের কথা তো অসাধারণ গান। তুফান তার সর্বোচ্চ চেষ্টা করছে 2 মাসে। শাকিব খানের মতো সুপারস্টারকে নিয়ে 2 মাসে সিনেমা বানানো যায় না, তারপরেও তারা বানাইছে এবং দেখাইছে যে যদি এই ছেলেটাকে মানে রায়হান রাফিকে একটু সুযোগ দেওয়া যায় তাহলে রায়হান রাফি ফাটাই দিবে। এই যে মানুষের চিৎকার, এই যে মানুষের হুঙ্কার, এই সমস্ত হুঙ্কার দেখা মামা কেমনে রিভেঞ্জের মতো একটা অখাদ্য মুভি, কসম জীবনে রিভেঞ্জের মতো এত খাতারনাক গন্ধযুক্ত বাসি পচা বিরিয়ানি খাই নাই, তাও 500 টাকা দিয়া। 120 টাকার মাল 500 টাকা দিয়া এত পচা বিরিয়ানি খাই নাই। কি বানাইলেন মামা, আর কি চাপাবাজিটা করলেন যে আমি এমন শর্ট রাখছি যেটা আর মানুষ চিন্তাও করে নাই। ডেড বডি সিনেমাটা আমি দেখি নাই, বাইচা গেছি গা। ডেড বডি শুনো, আপনি এইসব কথা কইছিলেন যে মামা এমন এমন শর্ট লাগাইছি একেবারে মানে মানে এমন এমন শর্ট, মানে কি শর্ট মামা, কোথায় শর্ট? মানে মানে আমার কাছে মনে হয় যে মানে আপনার এই ডিরেকশন দেখা, আপনার এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেখলাম 2 জন, এই 2 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনাদের 2 জনের আগামীকালকেই 1-এ ভর্তি হওয়া উচিত। মামা ক্যামেরা পাইলেই ভগর ভগর কইরেন না মামা, ক্যামেরা পাইলেই এই 2 লাইন বইলা দিয়েন না। তাহলে কি কিল হিমটা এত ভালো হইলো কেমনে, মানে কিল হিমটা এত গোছানো হইলো কেমনে আমি বুঝি নাই। কিল হিমটা কিন্তু গোছানো ছিল, কিল হিম কিন্তু ভালো ছিল। ইকবাল মামা চলচ্চিত্রের অনেক জায়গায় আপনার অনেক ভূমিকা আছে, ইন্ডাস্ট্রিতে অনেক সত্য কথা অনেকে বলতে পারে না যেটা আপনি বলেন, কিন্তু মামা চলচ্চিত্রের কথা বলা এক জিনিস, চলচ্চিত্র বানানো অন্য জিনিস, এই দুইটা কিন্তু আলাদা। হ্যাঁ, মানে যে গোলকিপার সে মাঝে মাঝে 2-1টা শট নিলেও নিতে পারে, কখনো কখনো সে একটু ওপেন্সে একটু খেললেও খেলতে পারে, কিন্তু তার কাজ কিন্তু আসলে গোলকিপার সামলানো, গোলকিপিং সামলানো। তার কাম না কিন্তু কর্নার নেওয়া, তার কাম না কিন্তু স্ট্রাইকিং পজিশনে যায় প্ল্যান্টি কিক মারা। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজ। মানে হলে সম্ভবত 40-45 জন লোক ছিল, একটা লোক যদি মামা ভালো বলতো, একটা লোক মানে একটা শট, আপনার প্রথম শটটা নিয়ে মানে এত হাস্যকর হয়েছে। একটা মেয়ে দৌড়ে আসতেছে, আইসা রোশানের লোকে ধাক্কা খাইছে, এরপরে বিভিন্ন কি বলে এটাকে, ওই গুন্ডারা আসছে তারা সেভ করতে, গুন্ডারা থাপ মেরা তারা নিয়ে গেল, সে ঘুরা চলে গেল। মামা পৃথিবীতে কোথাও দেখছেন এই সিকোয়েন্স? আর এই যে রোশান, সরি টু সে, আল্লাহ কারে কখন কোথায় নিয়ে যায় কেউ জানে না, রোশান এই ছবিতে 5টার উপরে ফাইট করছে, 5টা ফাইট করছে। মানে কসম, বাংলাদেশের এই আগের দিনের যেমন শাহিন আলম, মেহেদি, হ্যাঁ, এই লেভেলের যারা আছে এরা যে ফাইট করছে, মানে তার কাছে রোশানের শিশু মনে হয়েছে। একটা কিক মারতে পারে না, একটা পাঞ্চ মারতে পারে না, একটা অভিনয়ের একটা মানে এক্সপ্রেশনের যে একটা ঝলক সেটা দেখাইতে পারে না। তারপরে এই রোশানদের দিয়ে কি করছেন আপনি, কোবরা মামারে আপনি এক ঘুষি দিয়ে আপনি কোবরা মামারে ফালাই দিলেন ফাইটিং এর মধ্যে, এক ঘুষিতে কোবরা মামা পড়ে গেল। মানুষ কি খায় নাকি, বোঝে, মানুষের নলেজ আছে। রোশানের একটা অ্যাক্টিভিটিস নাই যে অ্যাক্টিভিটিসের কারণে একজন মানুষ রোশান নামের এই ছেলেটাকে অ্যাজ এ হিরো হিসেবে কাউন্ট করবে। কসম আল্লাহ, রোশান যদি এই ভিডিও দেখে থাকে, আমি মনে করি রোশানের উচিত আগামী 6 মাস শুধু রুবেলের ছবি, মান্নার ছবি, ইলিয়াস কাঞ্চনের ছবি দেখা, আর কোনো কাজ নাই। আর ডান্স মান্স ওগুলি বাদ, ওগুলি তো মানে ওগুলি হয়ই না, মানে ডান্স তো মানে
আর যে কোরিওগ্রাফি করছে ওরা মারা দরকার। একটা সিনেমাতে যে কোরিওগ্রাফি করছে ওরা মারা দরকার। তোরা কি করস, কি বানাইলি ভাই? ইকবাল মামারে পায়া একেবারে মানে বেচারা আইসে মদন বানাই দিলা। এই শট, এই সিকোয়েন্স, এই কোরিওগ্রাফি, এই ক্যামেরা ওয়ার্ক জঘন্য। ইকবাল মামারে পায়া এই ইউনিটের লোকজন একদম মদনা বানাই দিছে। এত জঘন্য হইছে, এত জঘন্য হইছে, কি যে কমু আসলে। যাই হোক, ইকবাল মামার ছবির গল্পটা একটু যদি আমি বলতে চাই আপনাকে, গল্পের একটা ভালো টুইস্ট আছে। আপনারা এনিমেলে দেখছেন হয়তো, বডি ডবল, যে একজনকে মেরে ফেলে কিন্তু আসলে সে অরিজিনাল না, সে ডুপ্লিকেট জন মারা যায়, অরিজিনাল জন রয়ে যায়। এটা অনেক আগের কনসেপ্ট, উনি নতুন করে আনছে। এই কনসেপ্টটারে উনি এত জঘন্য ভাবে প্রেজেন্ট করছে, এত জঘন্য একটা মুভিতে প্রেজেন্ট করছে, মানে জাস্ট বৎকার কইরা দিছে। রিভেঞ্জ নামটারে বৎকার কইরা দিছে। রোশান মৌশান বুবলি চুবলি যা আছে জাস্ট বৎকার। এই যে এত কথা কইছি কিন্তু জিদ্দের ঠেলায় কইছি। 500 টাকা করে টিকিট তো বাল, বুঝছেন না? জিদ্দের ঠেলায়। যদি 100-200 হইতো তাহলে এত কথা কইতাম না, সব কয়ে দিছি। এবার যদি বলেন আপনি সিনেমাটার গল্পটা কি, ইকবাল মামা কইছিল না যে কি বলে শাকিব খানের যে লাস্ট সিনেমাটা যে আসলো, রাজকুমারের সব কাটাই দিবে, রাজকুমারের সব ফাটাই দিবে, তুফান হয়ে যাবে, বন্যা হয়ে যাবে, শেষে আমরা কি পাইছি? শূন্য পাইছি। মামা রাজকুমার মামা কই আগরতলা, কই চকিরতলা, কি যে কোন মামা। আল্লাহ আপনার শুভ বুদ্ধির উদয় হোক, আল্লাহ আপনার ভালো করুক, আপনি আমাদের দলে আবারও ফিরে আসেন, আবারও আমাদের সাথে শাকিব খানকে নিয়ে সিনেমা বানান। আর এই রিভেঞ্জ মামা, রিভেঞ্জ বানায়েন না মামা, মাপ চাই, পা ধরি, এগুলি ছাড়ান দেন। এই যে টিম রিভেঞ্জের সাথে আছে, এই টিমটাতে ছাড়ান দেন, পা ধরি।